কলিজাটা এত কি ভাবছে, মনে হয় আমাকে মিস করছে। আমিও তো আমার কলিজাটাকে খুব মিস করছি। এখন আমি কয়েক মাস কাজে যাব না, জীবনের সাথে দেখাও করব না, শুধু ডায়েট মেইনটেইন করব, আবার আগের ফিগারে আনবো। হায় তে, তুমি আমাকে এত মনে করছো, এত ভালোবাসো তুমি আমাকে। আমি অযথাই টেনশন করছিলাম। আর কিছু ভেবে লাভ নেই, কালকে সকাল থেকে একদম স্ট্রংলি ডায়েট মেইনটেইন করব, আজ রাতে মন পুষিয়ে খেয়ে নেব। তে ঘুমিয়ে পড়ে। যা, আমার কলেজটা ঘুমিয়ে পড়লো তো। আচ্ছা ঘুমাক ঘুমাক, এত ভেবেছে আমাকে নিয়ে মাথায় স্ট্রেস পড়বে। এমনি এত ভেবে ফেলেছে, ওর স্বপ্নেই আমি চলে আসবো। কি দেখছিস বলতো ফোনের মধ্যে এত? আরে দিদা বোঝো না, আজকেই তো হিডেন ক্যামেরা ফিট করে দিয়ে আসলাম, তাই তো আর স্যারের মুখে খাবার উঠছে না, শুধু বউয়ের দিকেই তাকিয়ে আছে। মহিলাটি গিয়ে জিমিনের পাশে বসে। কই দেখি, আমিও একটু দেখি কেমন ভাবে ফোনের মধ্যে দেখা যায়। জিমিন ফোনটা এমন ভাবে সেট করে যাতে ওরা সবাই দেখতে পায়। কি এটা কি পড়েছে তে? ওর না বিয়ে হয়ে গেছে, বাবা মার সামনে এমন ড্রেস পরেছে। ওর বাবা মা মেয়ে যেটাতে কমফোর্টেবল সেটাই মেনে নেয়, কিছু বলে না, আসলে আদরের মেয়ে তো। আচ্ছা তুই কেন শ্বশুর বাড়ি গেলি না? ঘরে ঢুকতে দেবে না তো। কেন ঢুকতে দেবে না? ও তো ওই বাড়ির জামাই হয়। না না, আসলে আমার এখন কিছু কাজ ছিল বলে গেলাম না, পরে যাব। আর ওরা তোকে ডাকলোও না? জামাই হিসেবে চিনলে তো ডাকবে। হ্যাঁ ডেকেছে তো, কিন্তু আমার কিছু কাজ ছিল তো তাই যাইনি। এ মা, এবার বিয়েটা করে নে, আর ফেলে রাখিস না, এখনকার সময় মানুষের মদ ঘুরতে বেশি সময় লাগে না। এ কি রে জিমিন, তোর শ্বশুর কি বলছে রে? তোর বউয়ের কবার বিয়ে দেবে? আসলে ওদের হয়তো অন্য বিষয় নিয়ে কথা হচ্ছে, তুমি শোনো না, তারপরে বুঝতে পারবে। না না ড্যাড, এখন বিয়ে কি করে করব, আর কাকে বা করব আমি? কাকে করব মানে? ইউনোকে। ওকে। এমন ভাই বলার মানেটা কি তে? ওকে বিয়ে করবি না তো আর কাকে বিয়ে করবি তুই? আপাতত কাউকে ভাবিনি, কিন্তু ওকে নয়। কি বলছিস তুই এই সপ্তে? ওর কাছে গিয়ে তুই এতদিন থেকে এলি, কিন্তু ও তো। কি ও তো? হ্যাঁ, তুই ওর সাথে কথা বলছিস ফোনে, আমি দেখতে পাচ্ছি, আর তুই বলছিস ওকে বিয়ে করবি না? এই ফোনটা নিজের দিকে ঘুরিয়ে নেয়। তুমি আমার ফোনের দিকে আমরা তাকিয়ে আছো কেন? দেখ মা, এটা কিন্তু একটা খারাপ ব্যাপার হয়ে যাবে। তুই 1 মাস গিয়ে ওর কাছে থেকে এলি, এখন বলছিস তুই ওকে বিয়ে করবি না? দেখো ড্যাড, এই বিষয় নিয়ে আমি তোমার সাথে কোনো কথা বলতে চাই না, সময় আসলে তুমি নিজেই বুঝে যাবে। তুই যখন ওকে পছন্দই করছিস না, তাহলে তুই এখন ওর সাথে কথা বলছিস কেন? একটু দরকার আছে তাই। তুই যে কি করছিস তে, তা তুইই জানিস। আমি কিন্তু কিচ্ছু বুঝতে পারছি না জিমিন, ওর বাবা ওকে বিয়ে করার কথা কেনই বা বলছে? আর এই ইউনোটাই বা কে, যার সাথে মেসেজে কথা বলছে? তোর বউ কিন্তু খুব একটা সুবিধার নয় বাবা, নজরে রাখ, কোনদিন দেখবি অন্য ছেলের হাত ধরে ভেঙে পড়েছে। না না, এটা কখনোই সম্ভব নয়, হবে হয়তো কোনো ফ্রেন্ড দরকারে একটা কথা বলছে। না না দিদা, তুমি একটু ভুল বললে। স্যার অন্য কোনো মেয়ের হাত ধরে পালিয়ে যেতে পারে, ম্যাম এই কাজটা করবে না। ম্যামের ওপরে আমার যথেষ্ট বিশ্বাস আছে, স্যারের ওপরে তা নেই। ও, আমিও বা কাকে কি বলছি? স্বামী স্ত্রী দুজনেই তো বাহারমুখী নজর। এই তে, ফোনটা রাখ, খেতে আয়। তে এসে চেয়ারে বসে। দেখ, আর কি ভাত দেবো নাকি আগে এইটুকু খেয়ে উঠবি? এইটুকুতে কি হবে? এটা তো বাচ্চাও খায় না, আরো দাও। হ্যাঁ জিন, তুমিও না, এইটুকুতে কি হবে, পুরো হাঁড়িটা উপর করে দাও। না না মা, তুই আগে এটা খা, তারপর লাগলে আমি দেবো। হ্যাঁ রে, তোর বউয়ের পেটে এত ভাত ধরবে? আমাদের তিনজনের থালায় জানি, ওর একার থালায় তাই আছে। তের খাওয়া দেখে এদের তিনজনের খাওয়া বন্ধ হয়ে গেছে। রাক্ষসী নাকি এত খাচ্ছে, দেখে মনে হচ্ছে ক বছর খেতে পাইনি ম্যাম। দেখ জিমিন, বাপের বাড়ি গিয়ে তোর বউ এইভাবে খেয়ে কিন্তু তোকে অপমান করছে, এর মানে হলো তুই ওকে ঠিক করে খেতে দিসনি। আরে তুই থেমে যা মা, আর কত খাবি? আরে তুমি বাবা হয়ে মেয়েকে খাওয়া থেকে আটকাচ্ছ? আরে জিন, তুমি নিজে দেখো ও কেমন আয়তনের থেকে বেশি খাচ্ছে। থাক থাক পেট ভরে, বাইরে তোর মায়ের হাতের খাবার পাইনি তাই একটু মন ভরে খাচ্ছে। মা, তুমি তরকারি দিচ্ছই না, ড্যাডের থেকে সব এগিয়ে রাখছো, আমাকে দাও। তুই আরো খাবি মা? কি আশ্চর্য ড্যাড, আমি তো এখনো খাওয়াই শুরু করলাম না ঠিক করে। দিদা, আমরা যতদূর জানি এখানে তে ম্যাম থাকাকালীন যাই হয়ে যাক রাতে নিয়ম করে খেয়ে নিত, বরঞ্চ স্যারই খেত না, কিন্তু তে ম্যাম এখন তো। হ্যাঁ রে মা, তোকে কি এতদিন কেউ খেতে দেয়নি? আমি ইউনোকে কল করে বলবো যে আমার মেয়েকে সে কেন খেতে দেয়নি। ড্যাড তুমি তো কথা বলো না তো, আর মম তুমি দাঁড়িয়ে আছো কেন? দাও। আরে নিজের প্লেটটাও তের দিকে এগিয়ে দেয়। তুই খা, তুই খা মা, তুই আজ সব খেয়ে নে, আমি জল খেয়ে শুয়ে পড়বো। জানিস তো জিমিন, একটা কথা বলি, কোনো স্বাভাবিক মেয়ের এতটা খাওয়া কোনো স্বাভাবিক ব্যাপার নয়। তে কি প্রেগন্যান্ট?
না না, একদমই না। প্রেগনেন্ট হলে আমি জানবো না, তোমাদের জানাবো না। তাহলে শিওর সুস্থ মেয়েটাকে ভূতে পেয়েছে। ভূতটা এতদিন কিছু খেতে পায়নি, তার শরীরে ঢুকে খিদে মেটাচ্ছে। কে তুই আর কত খাবি? তুমিও শুরু করলে। তোমাদের একমাত্র মেয়েকে কি একটু তৃপ্তি করে খেতে দেবে না? না মানে আমি বলছি আমাদের তিনজনের জন্য যা রান্না হয়েছিল শেষ, আমরা তো এখনো খেলামই না। ও আজ খেয়ে যাবে জিন, ও আমার পুরো বাড়ি খাবে। ও আজ ঠিক করেছে আমার পুরো ব্যাংক ব্যালেন্স খেয়ে আমাকে আজই নিঃস্ব করে দেবে। তোমাদের একমাত্র মেয়ে আমি, আর দেখ তোমার কি এত টাকার অভাব যে তুমি আমায় খেতে বাধা দিচ্ছ? না না মা, একদমই অভাব নেই। তুই খা, আমি তো এত রোজগার করি তোরই খাবার জন্য। খেয়ে যা। জিমিন তুই ফোনটা বন্ধ করে দে বাবা, ওকে দেখে আমারই খাওয়া বন্ধ হয়ে যাচ্ছে। হ্যাঁ স্যার, বন্ধ করে দিন। কখন ফোনের ভেতর থেকে হাত বাড়িয়ে আমাদের তিনজনের প্লেটটাই না আবার নিয়ে নেয়। জিমিন সত্যি ফোন অফ করে দেয়। আর খাস না মা, পেট ব্যথা করবে। মম, তোমার এত প্রবলেম কোথায় বলো তো? আমার পেট ভরে গেলে আমি তো নিজে থেকেই খাওয়া বন্ধ করব। জিন, বাড়িতে যত চাল আছে ভাত বসিয়ে দাও। তরকারিও শেষ, তরকারিও বসিয়ে দাও। আমি যদি জানতাম তুই এমন রাক্ষসীর মতন খাবি মা, তাহলে আমি লোক ডাকিয়ে 100 জনের রান্না করাতাম। আর খাস না, খাওয়া বন্ধ কর, পেট ব্যথা করবে। আমি বুঝতে পারছি না মম, দেখ তোমরা কেন আমাকে শান্তিতে খেতে দিচ্ছ না। আর মম, তুমি তো এমন ছিলে না, তুমি এমন করছো। খাবারের একটা লিমিট আছে তুই খেয়ে যাচ্ছিস। আমরা কি খাবো এবার? বাবা জিন, তোমার এখন মনে পড়লো যে আমাদের খাবার শেষ? ও সরি, আমি আসলে বুঝতে পারিনি তোমাদের আর খাবার কিছু নেই। তোমরা অন্য কিছু বানিয়ে খেয়ে নাও। তবু তুই খাওয়াটা বন্ধ করবি না বল? প্লেটেরটা শেষ না করে উঠবো কি করে? ওরে তে, তোর প্লেটে এখনো যা আছে তোর মা আর আমার খেয়েও বেঁচে যাবে। কিন্তু আমি এটা দেবো না তোমাদের, এটা আমার খাবার। আমি এটা পুরো শেষ করেই উঠবো, কারণ আমার এখনো পেট ভরেনি। জিন, চলো চলো আমরা রুমে যাই। ও খাক, সকালে এসে দেখবো টেবিল চেয়ার সব খেয়ে নিয়েছে। ওদিকে জিমিনদেরও খাওয়া শেষ হয়। এবার একটু ফোনটা অন কর তো জিমিন, দেখবো তোর বউয়ের খাওয়া শেষ হয়েছে না এখনো খাচ্ছে। ওরা দেখে তে খাবার প্লেটে খাবার শেষ করে চেয়ারে হেলান দিয়ে বসে আছে, আর আরএম জিন তের দিকে তাকিয়ে আছে। আরে তোমরা বুঝছো না কেন? কাল থেকে আমি ডায়েট মেইনটেইন করবো, তাই আজকে খেয়ে পুষিয়ে নিলাম। বাবা, তুই যা খেলি তা আমরা 2 বছর খেতে পারতাম। এইভাবে কেউ খায় পাগলের মতন? দেখবি এবার কেমন পেট ব্যথা করবে তোর। আরে বললাম তো ডায়েট মেইনটেইন করবো, তাই খেয়ে পুষিয়ে নিলাম। আমি জীবনে দেখিনি ডায়েট মেইনটেনের আগের দিন কেউ এত গেলে। হ্যাঁ রে, তোর বউয়ের পেটে এত জায়গা ধরলো কি করে? এত খাবার একটা পুরুষও খেতে পারে না। তারপর দুটো বাড়ি যে যার মতন শুতে চলে যায়। ওদিকে তেও শুয়েই ঘুমিয়ে পড়ে। কিন্তু আজকে জিমিনের কিছুতেই ঘুম আসছে না। তার মনে হচ্ছে বিছানাটা অনেকটাই বড় হয়ে গেছে। জিমিন ফোনটা খুলে দেখে তে শান্তিতে ঘুমাচ্ছে। তুমি কি সুন্দর শান্তিতে ঘুমাচ্ছ তে, কিন্তু আমি পারছি না। তুমি এতদিন আমার পাশে ছিলে, আজকে নেই। বেডটা কতটা বড় বড় লাগছে। তোমাকে ছাড়া আমি ঘুমাতে পারছি না তে। তোমার স্মেল এই সারা ঘরে ঘুরে বেড়াচ্ছে। জিমিনের এইসব ভাবতে ভাবতেই এই রাতটা কেটে যায়। আজ তে সকাল সকাল উঠে পড়েছে। ড্যাড, আমার এক্সারসাইজের সব মেশিনগুলো বার করে দাও তো। আরএমের মুখে চা ছিটকে পড়ে যায়। পাগল হয়েছিস তুই? ওই ভারী ভারী মেশিনগুলো আমি বার করব? তাহলে কে বার করবে? আমি বার করব নাকি? আর তুমি যদি বার না করো তাহলে আমাকে জিমে যেতে হয়। আমার ভালো লাগছে না ঘর থেকে বেরোতে। না না, এই বুড়ো বয়সে আমার হাড় ভাঙার কোনো ইচ্ছা নেই। আমি কিছুতেই পারবো না ওগুলো বার করতে। তুই জিমে যা। না, আমি যাব না জিমে। ও মম, তুমি চলো না, আমরা দুজনে হাতে হাতে ওগুলো বার করে নিই। তোর মম? ভালো আইডিয়া। একটা চাগাতে গিয়ে ওখানেই শুয়ে পড়বে। এক কাজ কর, তুই জিমেই যা। আমাদের কারোর পক্ষে ভারী ভারী মেশিনগুলো স্টোর রুম থেকে বের করে আনা সম্ভব নয়। মম, বার করে দাও না, তাহলে তুমিও জিম করবে, তুমিও ফিট হয়ে যাবে। আর কোনো প্রয়োজন নেই, আমি যথেষ্ট ফিট আছি। এখনো রাস্তা বেরোলে সব ছেলেগুলো হুমড়ি খেয়ে পড়ে যাবে। তে বিরক্ত সহকারে জিমে যাওয়ার জন্য রেডি হয় এবং বেরিয়ে যায়। তের ফ্রেন্ডরা তো তেকে জিমে দেখে অবাক। তুই এসেছিস তে? রোজ তের হাত টেনে ধরে বলে, হ্যাঁ রে তে, এখনো তো 5 মাস পূরণ হয়নি, ও তোকে ছাড়লো? কি জাদু করলি তুই বসের উপরে? আরে না না, দেখ কোনো কাজে এসেছে হয়তো, এক্ষুনি চলে যাবে। আরে তোরা থাম থাম, সব বলছি। তে ট্রেনারের কাছে যায়। ও মাই গড, কাকে দেখছি আমার জিমে, তাও এতদিন পর। হ্যাঁ, আসলে একটু ব্যস্ত ছিলাম, এবার থেকে ডেলি আসবো। ওকে দাঁড়াও, আগে ওজনটা দেখে নি, সেই অনুযায়ী মেশিন দেব।
এই ওয়েট মেশিনের উপরে উঠে দাঁড়ায়। ওয়েট দেখে কাইয়ের চোখ তো বড় বড় হয়ে যায়। এ কি, এত কি করে হলো? তোমার ওজন তো কখনো এত ছিল না। ওই একটু ঘরে খেয়ে বসেছিলাম, তাই ভারী হয়ে গেছে, কমাতে হবে। একটু না, ভালোই ভারী হয়েছে। তোমার এখন ভালো মতোই হার্ড ওয়ার্কের দরকার। আচ্ছা, তাও কতদিনের মধ্যে ফিট হতে পারবো? স্ট্রংলি মেনটেন করলে 1 মান্থের মধ্যেই হয়ে যাবে। আসো, তোমাকে মেশিন দেখিয়ে দিই। তে জ্যাকেটটা খুলে রাখে আর ওয়ার্কআউট শুরু করে। জিমিন কাল কখন ঘুমিয়ে পড়েছিল তার ঠিক নেই। ঘুম থেকে উঠেই ল্যাপটপটা খুলে বসে। এ কি, রুমে তো কোথাও নেই। ডাইনিং এ আছে নিশ্চয়ই, কারণ এখন তো ওর বাবার কাছে আছে। ওর বাবা তো বেশিক্ষণ ঘুমাতে দেবে না। এ কি, ডাইনিং এও তো নেই। মেয়েটা কখন আসবে বলো তো আরেম? উফ, কি দরকার বলো তো জিনু? আমরা এতদিন একা ছিলাম, ভালোই তো ছিল। না, মোটেই ভালো ছিল না। মেয়েটা থাকলে আমি রাতে শান্তিতে ঘুমাতে পারি, আর 1 মাস মেয়েটা ছিল না, তুমি আমাকে রাতে একটু ঘুমাতে দাওনি। আমার চিন্তা হচ্ছে কখন আসবে বলো তো। কি আশ্চর্য, ও না বলে কোথায় গেল? আরে চিন্তা করো না, ও ঠিক চলে আসবে। আমি অফিসে বেরোলাম, কেমন? আরেম জিনকে একটা কিস করে দিয়ে বেরিয়ে যায়। আল্লাহ, क्या क्या देखना पड़ रहा है। এই জন্যই আমি ক্যামেরা ডাইনিং এ ঘোরাই না। তে কোথায় তার ঠিক নেই, শ্বশুর শাশুড়ির এইসব দেখতে হচ্ছে। জিমিন এবারে ফোনটা হাতে নিয়ে দেখে তের মেসেজ। জিমিনের মুখে হাসি ফুটে ওঠে। মেসেজে লেখা ছিল গুড মর্নিং। জিমিন ফোনটাকে বুকের মধ্যে করে নিয়ে শুয়ে পড়ে। জিমিন আবার ধরপড় করে উঠে বসে। কিন্তু তে মেসেজে এটা কেন লেখেনি, ও কোথায় গেছে? জিমিন তেকে অনেকগুলোই মেসেজ করে, কিন্তু তে অফ থাকার কারণে কোনো রিপ্লাই আসে না। জেহব, জেহব! গেল দিদা, আমার খাওয়া গেল। জেহব সব ছেড়ে ওপরে চলে যায়। এক্ষুনি তের খোঁজ নে। তে কোথায়? তে কোথায় মানে? ম্যামের বাড়িতে আমি সিসিটিভি ক্যামেরা ফিট করে দিয়ে এসেছি, আমি জানবো তে ম্যাম কোথায়। ওটাই তো বলছি, তে কোথায় গেল দেখতে পাচ্ছি না, খোঁজ লাগা তুই। এমন করে বলছে আমি যেন এখন পুরো পৃথিবী খুঁজতে যাবো তে ম্যাম কোথায় গেল। আমি কিছু জানি না, তুই তের খোঁজ এনে দে, তে কোথায় আছে এখন। জেহব নিজের চেনা জানা লোক দেখে কল করতে লাগে। ও, আপনার বউ কোথাও হারিয়ে যায়নি। কাল রাতে এত খেয়েছে, ওটাই তুলতে গেছে। তুলতে গেছে মানে? আরে বাবা, জিমে গেছে ওয়ার্কআউট করতে। তুই এক্ষুনি বেরিয়ে পড়, জিমের কাছে চলে যা। ওখানে কি হচ্ছে না হচ্ছে সব আমাকে খবর দিবি। স্যার, আমি এখন ব্রেকফাস্ট করিনি। তুই এখন যা, ও যতক্ষণ না বাড়ি ঢুকছে তুই আসবি না। দূর দূর, ভালো লাগে না। জেহব নিচে চলে যায়, তাড়াতাড়ি করে 1 গ্লাস জুস খেয়ে নেয়। হাতে একটা কলা এবং পাউরুটি মুখে নিয়ে বেরিয়ে পড়ে। ভালোই তো পটিয়ে নিলি পার্ক জিমিনকে, কিন্তু তে ওই ছেলে কি কোনো একজনের বেঁধে থাকার ছেলে? শুনেছি ওর আগেও একটা বিয়ে আছে। তোর কি, ওর একটা বিয়ে থাকুক আর 1000টা বিয়ে থাকুক, আমার তো কোনো সমস্যা নেই। দেখ তে, আমরা তোর ভালো বন্ধু হই, সেই খাতিরেই বলছি। ওই স্যারের স্বভাব তো খুব একটা ভালো নয়। ভালো ছিল না, কিন্তু এখন তো ভালো। দেখ, ওই সব ধরনের মানুষ কিন্তু খুব তাড়াতাড়ি নিজের রূপ চেঞ্জ করে। তোদের যদি বক্তৃতা দেওয়া কমপ্লিট হয়ে থাকে তাহলে তোরা এবার আসতে পারিস। ও, এখন ওকে পেয়ে আমাদেরকে ভুলে গেলি? অবশ্যই, তোদের ওর সম্বন্ধে এত কথা বলার পরেও তোরা যদি ওর সম্বন্ধে এত উল্টোপাল্টা কথা বলিস তাহলে তো ভুলবই। তোর লাইফ তুই বুঝবি। আমাদের সবার মুখ থেকে শোনা ওই স্যারের স্বভাব প্রচন্ড বাজে। হ্যাঁ রে, তোর ইউনোর মধ্যে কমতিটা কি ছিল? ও, তার মানে তোরা আমাকে বলতে চাইছিস ইউনোর অলরেডি একটা গার্লফ্রেন্ড আছে এবং সে প্রেজেন্ট প্রেগন্যান্টও, তারপরেও আমি ইউনোকে বিয়ে করি? আরে তেমন ভাবে বলতে চাইছি না আমরা, কিন্তু এগ্রিমেন্টটাকে এগ্রিমেন্ট দেখলেই হতো না? অন্য ছেলেও তো ছিল। কেন রে, আমি জিমিনের লাইফ থেকে চলে গেলে তোরা কি ঢুকবি নাকি যে আমায় এত করে বেরিয়ে যাওয়ার জন্য সাজেস্ট করছিস?